একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা উন্নয়ন পরিকল্পনার গত লেকচারে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রেক্ষিতে আলোচনা করেছি। আজকে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা বলেছি। এই পর্যন্ত 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বাংলাদেশের, 2টি NSAPR, তারপরে হচ্ছে একটি PRSP এবং একটি 2 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি সময় জুড়ে যে পরিকল্পনাটা ছিল সেটি ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা। সর্বশেষ যে পঞ্চবার্ষিক পরিকল্পনাটি শেষ হয়েছিল সেটি হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। বর্তমানে চালু রয়েছে সপ্তম এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে গবেষণা হচ্ছে। তো আমি আজকে আমাদের উন্নয়ন পরিকল্পনার দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যগুলো নিয়ে কথা বলবো। তো আমরা আজকে দেখব লক্ষ্য এবং অর্জন, যেহেতু এটি সমাপ্ত হয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। কোর টার্গেটস অফ 6th 5 years প্ল্যান। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল যে লক্ষ্যগুলো ছিল, একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু অনেক বিশাল, আমরা চাইলে কিন্তু কয়েক ঘন্টায় কিন্তু একটি পরিকল্পনা শেয়ার করতে পারবো না। তো আমরা কোর টার্গেটগুলো এখানে নিয়ে এসেছি। আমাদের প্রথম ইনকাম অ্যান্ড পভার্টি, আয় এবং দারিদ্র্যের ক্ষেত্রে কী বলা ছিল? অ্যাভারেজ জিডিপি গ্রোথ 7.3% এবং লাস্ট ইয়ারে সেটা হবে 8%। আমরা দেখেছি বাস্তবে আমাদের অ্যাভারেজ জিডিপি গ্রোথ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লাস্ট ইয়ার যেটি ছিল 2015-তে ছিল 6.6 আর অ্যাভারেজ ছিল 6.3, অর্থাৎ অর্জিত হয়নি। 7.3% ছিল আমাদের টার্গেট অ্যাভারেজ, অর্থাৎ প্রতি বছর গড়ে 7.3 করে পারবে, সেটা হচ্ছে 6.3 করে। আর লাস্ট ইয়ারে ছিল 6.6, কিন্তু টার্গেট ছিল 8%। তো এখানে বলা হয়েছে, আজকে বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন বা সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই সময়ের ভিতরে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, একটা দীর্ঘ সময় রাষ্ট্রে অবরুদ্ধ অবস্থা ছিল, সেটি একটি বড় বাধা হিসেবে কাজ করেছে। পভার্টি ব্রিং ডাউন টু 22.5%, আমাদের 22.5% নিচে দারিদ্র্য সীমা নামিয়ে আনার কথা বলা হয়েছিল এই 6th 5 years প্ল্যানে, কিন্তু বাস্তবে সেটি হয়েছে 24.5 এর মতো, অর্থাৎ 2% কম হয়েছে অর্জন এক্ষেত্রে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাছে আমরা বলি অ্যাচিভিং 100% নেট এনরোলমেন্ট ইন প্রাইমারি এডুকেশন, এটাও আমাদের অর্জিত হয়নি, কারণ আমরা জানি বাস্তবে আসলে 100% এনরোলমেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষায় 100% ভর্তি নিশ্চিত, সেটা কিন্তু আমাদের হয়নি। কমপ্লিশন রেট ইন প্রাইমারি এডুকেশন টু 75%, এটা আগে ছিল 60.2%, সেটাকে 75% উন্নীত করার কথা বলা হয়েছিল। নেট এনরোলমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন টু 75%, যেটা 40.8% ছিল, সেটা থেকে 75%-এর কথা বলা হয়েছে। নেট এনরোলমেন্ট ইন 12th ক্লাস টু 60%, 12 ক্লাস পর্যন্ত এনরোলমেন্ট 60% কথা বলা হয়েছে। এনরোলমেন্ট প্রথম যেটা বলে যাচ্ছে 100% নেট এনরোলমেন্ট প্রাইমারি এডুকেশন, অর্থাৎ 100 প্রাইমারি এডুকেশনটা 100% এনরোলমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট হবে বা যাবে 100%, কিন্তু সেটি হয়নি। আন্ডার 5 মর্টালিটি রেট টু 50/1000 লাইফ বার্থ, এটা আমাদের কাছাকাছি অর্জিত হয়েছে। টোটাল ফার্টিলিটি রেট টু 2.2, এটা আমাদের অর্জিত হয়েছে। টোটাল ফার্টিলিটি রেটটা হচ্ছে 2.2, এর অর্থটা হচ্ছে একজন না বলে আমরা বলি এক জোড়া দম্পতি তাদের জীবদ্দশায় গড়ে 2.2 সন্তান রেখে যাবে, এটা আমাদের অর্জিত হয়ে গেছে। এবং আমরা জানি অ্যাকর্ডিং টু ডেমোগ্রাফিক ট্রানজিশন, যদি 2.1 হয় ফার্টিলিটি রেট, তাহলে কিন্তু একটা দেশের জনসংখ্যা স্থির হয়ে যায়, অর্থাৎ আর বাড়ে না। অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আমরা যে কথাগুলো বলি তাহলে আমাদের দেশের জনসংখ্যা একটা বড় সমস্যা, এটি সত্য, কিন্তু আমাদের জনসংখ্যার গ্রোথটা কিন্তু অনেক কমে গিয়েছে এবং টোটাল ফার্টিলিটি 2.2-এ চলে আসছে। তার মানে হচ্ছে কিন্তু আমরা কিন্তু স্থিরের দিকে চলে যাচ্ছি। এখন এটা অনেকেই বিশ্বাস করতে চায় না, 2.2 গড়ে 2.2টা সন্তান, এটা কিন্তু সত্য। কারণ হচ্ছে আমাদের এটা গড় হিসাব করা হয়, কারো সন্তান নেই, কারো একটি আছে, কারো দুইটি আছে, সবগুলো মিলিয়ে কিন্তু কারো 3টে, কারো 4টে, অ্যাভারেজে 2.2 বলা হচ্ছে।
অনেকে অনেকে বিয়েই করছেন না, বিয়ে হচ্ছে না। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তারাও কিন্তু হিসাবে আসতেছেন ফার্টিলিটি রেটের। সো সবগুলো মিলিয়ে 2.2 এটা সঠিক হিসাব। ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের কথা যদি আমরা বলি, আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর 100% আরবান অ্যান্ড 96.5% রুরাল পিপল, যে আমাদের বলা ছিল যে এখানে 100% নগরের 100% লোক এবং 96.5% গ্রামীণ লোক বিশুদ্ধ পানির ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ সুপেয় পানির অ্যাক্সেস পাবে। বাস্তবে এটি ঘটেনি। সেন্ট্রাল ইলেকট্রিক ফর 100% আরবান অ্যান্ড 90% রুরাল পিপল, এটা রুরালের অবস্থা ভালো, কিন্তু আরবানে 100% করা যায়নি। এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, generation of electricity to 15,457 megawatt by 2015 and 2016, আমাদের এটা খুব কাছাকাছি হয়ে গেছে, এটা অর্জিত হয়েছে বলা যায়। আমাদের উৎপাদন ক্ষমতা বিদ্যুতের যে 2,457 মেগাওয়াট 2015-16, আমরা 16 আমাদের 15-16 অর্থ বছর তথ্য আমরা পাইনি, কিন্তু 15 সাল পর্যন্ত সেটি 14,000 সামথিং মেগাওয়াট উৎপাদন হয়েছে। সো আমরা বলতে পারি এটা আমাদের অর্জিত হয়েছে। কনস্ট্রাকশন অফ 6.15 কিলোমিটার লং পদ্মা ব্রিজ, আমরা জানি সেটি এখনও চলমান রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ সহ বিভিন্ন নানা কারণে এটি ডিলে হয় এবং পরবর্তীতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ হবে। তো এটি সময়মতো হয়নি, কিন্তু হচ্ছে এবং কাজের অগ্রগতি খুবই ভালো। কনস্ট্রাকশন অফ 26 কিলোমিটার লং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটা নির্মাণাধীন রয়েছে। Information and communication technology, introduced to of e-governance at all executive levels of government and at all district level, e-governance আমাদের হয়েছে পারফেক্টলি, হয়তো 100% হয়নি, কিন্তু অধিকাংশই আমাদের e-governance হয়েছে এক্সিকিউটিভ লেভেল এবং গভর্নমেন্ট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, এবং অনেক ক্ষেত্রে আমাদের রুরাল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা লেভেলেও কিন্তু হয়েছে। সেটা হয়তো আমরা কিন্তু কথা বলছি 2011 থেকে 2015 ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। সো তখন হয়তো আমাদের এক্সিকিউটিভ লেভেল এবং গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে কথা বলা হয়েছে, পুরোপুরি নাও হতে পারে। তারপরে রেইজেস টেলিফোন ডেন্সিটি টু 70%, আমরা যদি এটাকে টেলিফোন ডেন্সিটি এবং মোবাইল ডেন্সিটি বলি তাহলে এটা আমাদের হয়ে গেছে বর্তমানে আরও বেশি। এক্সপ্যান্ড ব্রডব্যান্ড টু 30%, 2015 পর্যন্ত ব্রডব্যান্ড এক্সপ্যান্ড ব্রডব্যান্ড টু 30% হয়নি। জেন্ডার ইকুইটিতে আমরা বলা হয়েছে ফিমেল মেল রেশিও ইন হায়ার এডুকেশন টু 40:60, যেটা ছিল আমাদের আগে 32:68, এটা আমাদের অর্জিত হয়েছে। আমরা এখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি ফলাফল পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে স্কেল ইয়ার 11 2011 সালে আমাদের 6.46 ছিল অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ, কিন্তু আমাদের টার্গেট ছিল 6.7, কাছাকাছি ছিল। তারপরে বছর 2012 সালে 6.9 ছিল আমাদের টার্গেট, অর্জিত হয়েছে 6.52। এরপর 13তে 7.2 টার্গেট ছিল, কিন্তু অর্জিত হয়েছে 6.01। 14তে ছিল আমাদের 7.6, অর্জিত হয়েছে 6.12। 15তে ছিল 8, অর্জিত হয়েছে 6.5। আমি যদি দেখি এই দুইটা বছরে আমাদের সাফল্যের হার ভালো, 11-12, কিন্তু এই 3 বছরের সাফল্যের হার খারাপ। এখানে একটু বলে রাখা দরকার, 13-14 এই সময়কালে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল। টানা 2 মাসের মতো আমাদের পরিবহন ব্যবস্থায় ছিল, হরতাল অবরোধ ছিল। তো এগুলোর প্রভাব 15 পড়েছে, আমাদের পর্যটন খাত সব বিভিন্ন খাত মুক্ত হয়ে পড়েছিল তখন। প্রথম 2টা বছরে আমাদের মসৃণ ছিল, 11-12তে আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি অর্জিত হয়েছিল, কিন্তু পরে 3টি বছরের গ্যাপের কারণে আলটিমেটলি এই পরিকল্পনার যে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। দারিদ্র নিরসন যদি আমরা দেখি পঞ্চবার্ষিক ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে কি অবস্থা ছিল, আমাদের 2011 সালে দারিদ্র ছিল 29.9%, চরম দারিদ্র 16.5, 12তে এটা কমে আসছে 18.4, এখানে 15.4, 1.1% কমেছে, আর এখানে কমেছিল 1.5%। 13তে এসে 27.2, এখানে আরও 1.2% কমে, এখানে 14.6, এখানে 0.8% কমে। এইখানে 2014 সালে এসে 26% আসে, প্রায় 1.2% কমে, আর এখানে আসে 0.9% কমে 13.7। আর 2015 সালে 24.8, এটা চরম দারিদ্র ছিল 12.9। আমরা বলে রাখি দারিদ্র এবং চরম দারিদ্রের পার্থক্যটা
দারিদ্র বলতে আমরা বুঝি যদি মাথা পিছু দৈনিক খাবারের পরিমাণ 2122 কিলো ক্যালোরির কম হয়, তাহলে সেটাকে আমরা বলছি দারিদ্র। আর চরম দারিদ্র বলতে আমরা বুঝি মাথা পিছু 1805 কিলো ক্যালোরির নিচে খাবার গ্রহণ করা হলে সেটাকে বলা হয় চরম দারিদ্র। আর যদি 2122 কিলো ক্যালোরির নিচে হয় সেটাকে বলা হয় দারিদ্র। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেফিনেশন, নট ইন টার্মস অফ মানি, এটা হচ্ছে ইন টার্মস অফ ক্যালোরি। কারণ হচ্ছে মানি দিয়ে এটা বোঝানো অনেক সময় দেখা যায় মুশকিল হয় বা ভুল তথ্য আসে, কারণ এক এক দেশে $1 $2 বলা হতো, প্রথমে $1.25 বা $1 কম মাথা পিছু আয়, কিন্তু দেখা যাচ্ছে কোনো দেশে $1 দিয়ে 1000 কিলো ক্যালোরি খাবার পাওয়া যাচ্ছে না, আবার কোনো দেশে $1 দিয়ে 2122 বা তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে। সো এটাকে পরবর্তীতে সংশোধন করে মাথা পিছু কিলো ক্যালোরি গ্রহণটাকে দারিদ্র্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় মাথা পিছু ডলার পরিবর্তে। অর্থনীতির কাঠামোগত পরিবর্তন যদি আমরা দেখি 2011 থেকে 2015 অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালে, তাহলে আমরা দেখব 2010 অর্থ বছরে ছিল কৃষি খাতের অবদান 7.81%, 17.81%। 2015 সালে 15.59% জিডিপিতে কৃষি খাতের অবদান। এটা পজিটিভ চেঞ্জ, কারণ হচ্ছে আমাদের কৃষির অবদান কমেছে, তার মানে হচ্ছে আমাদের সেবা বা শিল্পের অবদান বেড়েছে। আমরা জানি জিডিপি, একটি রাষ্ট্র যখন উন্নত হবে, একটা রাষ্ট্র যখন দরিদ্র থাকে, অনুন্নত থাকে, তখন জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি থাকে। ক্রমান্বয়ে যখন সেই মিডল ইনকাম কান্ট্রি উন্নয়নশীলের দিকে যায়, তখন তার জিডিপিতে কৃষির অবদান কম থাকে, সেবার অবদান বাড়তে থাকে, শিল্পের অবদান একটু করে বাড়তে থাকে। এবং যখন একটা দেশের জিডিপিতে কৃষি এবং সেবার চেয়ে শিল্পের অবদান সবচেয়ে বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটি উন্নত দেশে পরিণত হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জিডিপিতে 2010 সালে কৃষির অবদান ছিল 17.81%, যেটি 2015 সাল শেষে হয়েছে 15.59%, অর্থাৎ আমাদের এখানে কমেছে। শিল্প 26.14 থেকে 27.98, খুব বেশি বাড়ে না, একটু বেড়েছে। তো আমাদের এখানে যার মধ্যে ম্যানুফ্যাকচারিং এ ছিল 16.89 আর এখানে ম্যানুফ্যাকচারিং ছিল 20.17। সেবা খাতের অবদান ছিল 56.05, এটা আরো বেড়ে হয়েছে 56.42। তাহলে আমাদের জিডিপির কাঠামোগত যে পরিবর্তন সেটা পজিটিভ, তবে আমাদের যদি আমরা এটা রেটটা বলি স্লোলি এটি কিন্তু পরিবর্তন হচ্ছে, আমরা আরো দ্রুত পরিবর্তনের প্রত্যাশা করি। বর্তমানে কিন্তু আমাদের জিডিপি কৃষি ক্ষেত্রে অবদান 15.59 নেই, সেটি 13 ঘরে চলে এসেছে। আমরা অনেকগুলো বিষয় দেখলাম, বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সর্বশেষ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা দেখেছি আমাদের অর্জনগুলা আশানুরূপ হয়নি, অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা, আমরা হতাশার চিত্র দেখেছি, হতাশার কথাই শুনিয়েছি। আজকে আমরা দেখব এখন এই মুহূর্তে যে আসলে গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের অর্জনটা কেমন ছিল। তাহলে আমাদের মনে হয় হতাশাটা অনেকটাই কেটে যাবে। আমরা যদি দেখি ওয়ার্ল্ড উক্ত সময়ে, অর্থাৎ আমাদের যখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় 2011 থেকে 2015 অর্থ বছর কালে, তখন পৃথিবীর জিডিপি গ্রোথ ছিল 2.8% ওভারঅল ওয়ার্ল্ড প্রতি বছর, অর্থাৎ এভারেজে প্রতি বছর 2011 থেকে 2015 সালে এভারেজে প্রতি বছরে পৃথিবীর জিডিপি গ্রোথ ছিল 2.8%। OECD কান্ট্রিগুলো ছিল সেটা 1.7%, সাব সাহারান আফ্রিকা ছিল 4.6%, ল্যাটিন আমেরিকা ছিল 2.9%। ল্যাটিন আমেরিকা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কিউবা, এই জাতীয় দেশগুলো, ভেনেজুয়েলা, অর্থাৎ ফুটবল সমৃদ্ধ অঞ্চলটা। ডেভেলপিং কান্ট্রিজটা যেগুলো তাদের ছিল 5.2, থাইল্যান্ডে ছিল 3.3, ইন্দোনেশিয়াতে ছিল 5.8, ইন্ডিয়াতে ছিল 5.5, চায়নাতে ছিল 7.8, বাংলাদেশ ছিল 6.3। আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যালোচনার চেষ্টা করছি, বাংলাদেশের সাথে রিলেটেড বা বিভিন্ন বিষয়ে প্রাসঙ্গিক যে দেশগুলো সেগুলোকে আমরা নিয়ে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের অ্যাভারেজটা 2.8 থেকে আমাদের অলমোস্ট 2.5 আর 2.6 টাইমস হায়ার। এবং একমাত্র এই তথ্যের আলোকে আমরা যেটা দেখতে পাই, চায়না ব্যতীত বাকি সবার চেয়ে আমাদের গ্রোথ ভালো ছিল। চায়না 7.8, আমাদের থেকে 1.5 বেশি, বাকি সবার গ্রোথ আমাদের নিচে ছিল। তবে এখানে একটি কথা বলে রাখি, স্টুডেন্টরা যাতে কনফিউজড না হয়, আমাদের গ্রোথ বেশি মানে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত কান্ট্রি চায়নার পরে আমরা সেকেন্ড, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে
যাদের অর্থনীতি শক্তিশালী, যাদের জিডিপির আগে থেকেই বড়, তাদের 1.2% গ্রোথ হওয়া কিন্তু আমাদের 10% গ্রোথ হওয়া বা 20% গ্রোথ হওয়া চেয়ে অনেক বেশি। যেমন ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কারণ তাদের সাইজটা অনেক বড়। সিম্পলি যদি আমি বুঝাই তাহলে তোমরা বুঝবে, একজন লোকের বেতন 1 লক্ষ টাকা, যদি তার 1% বেতন বৃদ্ধি পায় তাহলে তার হবে 1,01,000 টাকা। আর একজন লোকের বেতন হচ্ছে 800 টাকা, তার যদি 100% বৃদ্ধি পায় তাহলে তার বেতন হবে 1600 টাকা, অর্থাৎ 800 টাকা বাড়বে। তাহলে 100% বৃদ্ধিতে তার বেতন বাড়লো 800 টাকা, আর একজনের 1% বৃদ্ধিতে বেতন বৃদ্ধি পেল 1,000 টাকা। সো এটা কিন্তু আসলে কারণ হচ্ছে ভলিউম বা সাইজের কারণে এটি ঘটছে। তাহলে আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। তারপরও আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য পজিটিভ সাইড, এবং ইনশাল্লাহ এই ধারা আমাদের আরও অব্যাহত থাকবে। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই করোনার এই দুর্যোগকালে অত্যন্ত নিরাপদে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।